অর্ধযুগেও রূপপুর বালিশ কাণ্ডের তদন্ত শেষ করতে পারেনি দুদক। প্রশ্নের মুখে জুলাই অভ্যুত্থান পরবর্তী কমিশন। নানা অজুহাতে ব্যর্থতা ঢাকার চেষ্টা, বলছেন বিশেষজ্ঞ। গাজীপুরে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনও সন্ধান মেলেনি একজনের। নওগাঁয় কিশোরের খোঁজে অভিযানে ডুবুরি দল। ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে আগুন, বেগুনের কেজি ঠেকেছে 200-তে, মরিচ বিক্রি হচ্ছে 300-র উপরে, বাড়তি মুরগির দরও। বৃষ্টিতে সরবরাহ সংকটের দোহাই। এবং গাজার দিকে ছুটে চলছে পোল্যান্ডের পতাকাবাহী একমাত্র জাহাজ। ত্রাণবাহী নৌবহর থেকে আটক অধিকার কর্মীদের কারাগারে নিল ইসরায়েল। আইন লঙ্ঘনের তীব্র নিন্দা বাংলাদেশের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসেন। গোটা দেশে আলোচনার ঝড় তোলে রূপপুর বালিশ কাণ্ডের দুর্নীতি। সেই ঘটনার পর পেরিয়েছে প্রায় অর্ধযুগ, কিন্তু অবাক করা বিষয় হলো এতদিনেও সেই পুকুর চুরির তদন্তই শেষ করতে পারেনি দুদক। যদিও এরই মধ্যে পেরিয়েছে 2টি কমিশনের মেয়াদ, চাকরির বয়সসীমা পেরোনোর পাশাপাশি রদ বদল হয়েছেন একাধিক কর্মকর্তা। জুলাই অভ্যুত্থানের পর দায়িত্বে এসেছে নতুন কমিশন, কিন্তু কোনো কিছুতেই বদলায়নি পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন, অদৃশ্য কারণে ঝুলে থাকা এই দুর্নীতির তদন্ত শেষ করতে না পারা অভ্যুত্থান পরবর্তী কমিশনেরও ব্যর্থতা। তাসলিম তৌহিদের রিপোর্ট। দুর্নীতিও যে শিল্পের পর্যায়ে নেওয়া যেতে পারে তারই আনুষ্ঠানিক রূপ ছিল রূপপুরের পারমাণবিক প্রকল্পের বালিশ কাণ্ড। 2019 সালের ডিসেম্বরে ঘটনায় মামলা করেই 13 জনকে গ্রেফতার করেছিল দুদক। আলোচিত বালিশ কাণ্ডে অভিযোগ ছিল একটি বালিশ 5,957 টাকা, খাটে তোলার মজুরি 760 টাকা, কমফোর্টার 16,800 টাকা আর বিদেশি চাদর প্রায় 6,000 টাকায় কেনা হয়। বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক দাম দৃশ্যপটে আসায় দুদক প্রায় 31.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2 ঠিকাদার ও গণপূর্তের 11 প্রকৌশলী সহ 13 জনকে আসামি করে 4টি মামলা করে। তৎকালীন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদও বলেছিলেন দ্রুতই দেওয়া হবে চার্জশিট। আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ে মামলার চার্জশিট দেওয়া এবং যারা এর বাইরে যদি কেউ থাকে তাদেরকে আইন আমলে আনা। তবে ইকবাল মাহমুদ থেকে মঈনুদ্দিন আব্দুল্লাহ আর এখন আব্দুল মোমিন কমিশন, 3 কমিশন পেরিয়ে 2025 সালের অক্টোবরে এসেও মামলার অগ্রগতি নেই। দিনের পর দিন শোনানো হচ্ছে সীমাবদ্ধতার অজুহাত। 4 সালের আগের মামলাও এখনো আছে, আমি অস্বীকার করছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলি কমিয়ে নিয়ে আসা। আমাদের যে কর্মক্ষমতা এটাও আপনাদের দেখতে হবে। সীমাবদ্ধতা থাকলেও তদন্ত শেষ করতে না পারার দায়ে বর্তমান কমিশনও এড়াতে পারে না, এমন মত দুদকের সাবেক এই মহাপরিচালকের। প্রশ্ন তোলেন, অপরাধীদের বাঁচাতেই কি ধীরগতির নীতি চলছে? কমিশন যেটি আসলো সেটির বয়সও তো 1 বছরের উপরে হয়ে গেছে। এটা একটা বিরাট দুর্নীতির কাণ্ড। সেই জায়গায় তাদের দৃষ্টি নিবদ্ধ হলো না, বরং তারা উল্টো তদন্ত বিলম্বের পক্ষেই যুক্তি দিচ্ছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। আর দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের যোগসাজশ থাকায় অতীতে মামলা শেষ করেনি, দ্রুত তদন্ত শেষের তাগিদ দেন তিনি। পয়সা মারার তো একটা স্কোপ থাকতে হবে, কি স্বপ্নে ভাবে নাই যে এই কাগজটা কোনোদিন অডিট হইতে পারে। তো এটা আগের সরকারের ইন্ডালজেন্স ছিল আমি বলবো। দ্বিতীয় হচ্ছে দুদকের ব্যর্থতাও বলবো, কারণ দুদক কেন নির্দিষ্ট সময়ে এইটা তদন্ত শুরু করে নাই। এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় অভিযুক্ত গণপূর্তের অধিকাংশ কর্মকর্তা অবসরে চলে গেছেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের। প্রসিকিউশন বলছে, জুলাই আগস্টে হত্যাযজ্ঞের আরও 10টি মামলার তদন্ত শেষ পর্যায়ে, আর শেখ হাসিনা সহ 3 জনের রায়ের তারিখ পাওয়া যাবে এ মাসের মাঝামাঝি সময়ে। প্রসিকিউটর গাজী MH তামিম জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন সহ 63 জনের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন।
প্রসিকিউশন বলছে যুক্তিতর্ক শেষ হতে কয়েক কার্যদিবস সময় লাগবে। এ মাসের দ্বিতীয় ভাগে পাওয়া যাবে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ। সাক্ষ্য প্রমাণে 5টি অভিযোগ প্রমাণ হওয়ার দাবিও করা হয়। এই দুইটা আর্গুমেন্ট মিলিয়ে 15 দিন সময় লাগতে পারে। তারপরে এই মামলাটির রায়ের জন্য অপেক্ষমান থাকবে। এরপরে আদালতই নির্ধারণ করবেন যে কতদিন ওনারা রায়টা প্রস্তুত করে এটা ট্রাইব্যুনালে ঘোষণা করবেন। প্রসিকিউশন 5টি অভিযোগই আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে ওবায়দুল কাদের সহ 1 ডজন আওয়ামী লীগ নেতার। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সেক্রেটারি মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ অন্তত 10 মামলার। আনুমানিক 10টি তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে খুব শীঘ্রই আসবে। তার মধ্যে ওবায়দুল কাদের সাহেব সহ আরও 7 জন তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ, তাদের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যন্ত। এছাড়াও আরও বেশ কয়েকজন প্রভাবশালী নেতার তদন্ত প্রতিবেদন আমরা পেয়ে যাব মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়া হবে কিনা সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত পেলে তদন্ত শুরু করা হবে বলেও জানান গাজী এম.এস. তামিম। গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় মনে করে, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে অথবা যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া আমরা শুরু করব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জামাতে ইসলামের নতুন আমির নির্বাচন। সারা দেশের 1 লাখের বেশি রুকন সদস্য অংশ নেবেন গোপন প্রত্যক্ষ ভোটে। গণতান্ত্রিক বাধ্যবাধকতায় জাতীয় নির্বাচনের আগেই এই ভোট বদলে দিতে পারে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামো। তবে আমির হিসেবে যিনি দায়িত্ব নেবেন, আগামী জাতীয় নির্বাচনে দলকে ভালো অবস্থানে নেয়ার চ্যালেঞ্জ থাকবে তার কাঁধে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিহাসের সবচেয়ে দুঃসময় কাটিয়েছে গত 1.5 দশক। 24-এর অভ্যুত্থানের পর এখন পর্যন্ত রাজনীতির ময়দানে বেশ স্বস্তিতে থাকা দলটি ইতোমধ্যে আবির্ভূত হয়েছে দেশের অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে। একদিকে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজপথে সরব দলটি। অন্যদিকে আগামী জাতীয় নির্বাচনে সব আসনে প্রার্থী ঠিক করে ক্ষমতার লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে জোরে সোরে। এর মধ্যেই গুঞ্জন উঠেছে আগামী ডিসেম্বরে দলটির সর্বোচ্চ নেতার পদ সহ গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারণী পদ দলটির আমির। গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশে থাকা দলটির রুকন সদস্যদের ভোটে 3 বছরের জন্য নির্বাচিত হন একজন আমির। তিনিই পরবর্তীতে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যদের পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি সহ নির্বাহী দায়িত্বশীল পদগুলোতে দলের নেতাদের দায়িত্ব দিয়ে থাকেন। বর্তমানে আমির পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করা ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। দলটির গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা যায়, আমির নির্বাচনের জন্য বিদায়ী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা 3 জনের একটি প্যানেল নির্বাচন করেন। সাধারণত এই প্যানেল থেকে সারা দেশের রুকন সদস্যরা গোপন ভোটে একজনকে নির্বাচিত করেন দলটির আমির হিসেবে। তবে প্যানেলের বাইরেও যে কাউকে ভোট দিতে পারেন ভোটাররা। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, ইতোমধ্যে আমির নির্বাচনের 2টি সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা চলছে দলটির মধ্যে, যেটির একটিতে আছেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির মুজিবুর রহমান এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের নাম। অন্য প্যানেলটিতে এটিএম আজহারের পরিবর্তে আছেন বর্তমান আরেক নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নাম। কেন্দ্রীয় নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ থাকবে নতুন আমিরের কাঁধে। আমাদের 23, 24 এবং 25 এই যে এখন যে সেশনটা চলছে, 25শে ডিসেম্বর আগে আমরা নির্বাচনটা সারবো ইনশাআল্লাহ। আপাতত মোটামুটি ফাইনাল হয়ে গেছে আমাদের নির্বাচন কমিশন যেটা আছে 5 সদস্য বিশিষ্ট, ওনারা অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ওনারা আশা করছেন যে আমিরে জামাত এবং কেন্দ্রীয় মজলিস শুরার এই 2টা গুরুত্বপূর্ণ নির্বাচন সারতে পারবে। চরম দুঃসময় যেটা বলা যায় তখন আমরা এটা করেছি, এখন তো এটা স্বাভাবিক, কোনো অসুবিধা নেই। এই টার্মটাই শেষ হচ্ছে এবং টার্মটা 26, 27, 28 যেটা আরম্ভ হবে, যা মূলত 25শে ডিসেম্বর আগে এটা কমপ্লিট হবে। বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান 2019 সালে প্রথমবারের মতো দায়িত্ব পান জামায়াতের। 2022 সালের নভেম্বরে নির্বাচিত হন দ্বিতীয়বারের মতো। গঠনতন্ত্র অনুযায়ী 3 বছরের জন্য আমির নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও একজন ব্যক্তি কতবার আমির হতে পারবেন সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা নেই। আমাদের প্রিয় শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
গাজীপুরে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে নিখোঁজ 2 শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার হয়েছে, এখনও নিখোঁজ একজন। এদিকে নওগাঁয় নিখোঁজ কিশোরের সন্ধানে আত্রাই নদীতে চলছে অভিযান। সকালে গাজীপুরের কালিয়াকৈরে চাপাইর ব্রিজের কাছে 4 বছর বয়সী অঙ্কিতা মণি দাসের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে। তবে এখনও নিখোঁজ রয়েছে 9 বছর বয়সী তন্ময়। বৃহস্পতিবার বিকেলে তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে যায়। এ সময় বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় অঙ্কিতা ও তন্ময়। অন্যদিকে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় এক কিশোর। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল। এই মুহূর্তে নওগাঁর মহাদেবপুরে আছেন রিপোর্টার এমআর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ প্রায় 12 ঘন্টার অতিক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত এই রনি দত্তের কোনো সন্ধান করতে পারেনি ডুবুরি দল। আমরা দেখছিলাম গতকাল রাতে প্রায় রাত 11টা পর্যন্ত এক দফা অভিযান পরিচালনা করা হয়েছিল। এরপরে অভিযান কিছুটা স্থগিত করে সকাল 8টা থেকে আবারও দ্বিতীয় দফা এই অভিযান, এই মুহূর্তে উদ্ধার অভিযান করছে। এবং উদ্ধার অভিযানে ডুবুরি দলের প্রায় 10 জনের একটি দল সকাল থেকেই তন্ন করেই পানির গভীরের বিভিন্ন জায়গায় তারা কিন্তু খোঁজ করছে, কিন্তু কোনো হদিশ করতে পারেনি। এলাকাবাসী, স্বজন সব মিলিয়ে কিন্তু নদীর দুপারে হাজারো দর্শনার্থীর এই মুহূর্তে কিন্তু একটা প্রতীক্ষার প্রহর গুনছে। এবং স্বজনদের দাবি যেভাবেই হোক মৃত অথবা জীবিত এই কিশোর রনির মরদেহ উদ্ধার করা হোক, বা যেখান থেকে খুঁজে যেন বের করার একটা চেষ্টা শেষ পর্যন্ত থাকে। আমরা যতদূর জানতে পারছিলাম কিশোর রনি 9ম শ্রেণীর ছাত্র ছিল। গতকালকে এই নৌকা উৎসবে সে আসলে নৌকায় ছিল, নৌকা থেকে পড়ে যায়। একসময় পড়ে যাওয়ার পর তার মাথার উপর দিয়ে আরেকটি নৌকা যার কারণে 3 জন আহত হয়। 3 জনের মধ্যে রনি দত্ত, যিনি কিশোর, এই গুরুতর আহত অবস্থায় সেই সময় কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার পর আর তাকে হদিশ করতে পারেনি। এক পর্যায়ে এলাকাবাসী স্থানীয়ভাবে তার উদ্ধার অভিযানের চেষ্টা করলেও রাতে এই উদ্ধারে না পারার কারণে সকাল থেকে এই বেলা 12টা পর্যন্ত ডুবুরি দলের যে 12টি ইউনিট রয়েছে, এই 12 জনের একটি ইউনিট দল এই মুহূর্তে কাজ করছে। সব মিলে কিন্তু উৎসুক জনতা, এলাকাবাসী, স্বজন একটা প্রতীক্ষার প্রহর গুনছে। এবং নদীর ধারে এই মুহূর্তে কিন্তু সকলেই একটা অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছে, জীবিত অথবা মৃত এই রনি দত্তের যেন তার দেহটি পাওয়া যায়, এই দিক থেকে কিন্তু তারা অপেক্ষা করছে। এবং ফায়ার সার্ভিস বা ডুবুরি দল যেটা বলছে যে প্রথম দফায় তারা যে অভিযানটি পরিচালনা করেছে সেখানে প্রথম স্তরের বিভিন্ন জায়গায় কিন্তু তারা খোঁজ করেছে নদীর গভীরের। দ্বিতীয় দফায় তাদের যে টেকনিক্যাল কৌশল সেটাও তারা প্রয়োগ করেছে। এখন তৃতীয় দফায় যে মেজর সার্চিং বলছে, এবং এই মেজর সার্চিং পর্যায়ে তারা তাদের ইউনিটটিকে এই মুহূর্তে কাজে অনুসন্ধান করছে। এবং এই অনুসন্ধানের দ্বিতীয় দফায় তারা আশা করছে যে দুপুরের পরে নাগাদ হয়তো তারা এই রনি দত্তের মরদেহ বা যেটাই হোক তারা উদ্ধার করতে সক্ষম হবে। এই ছিল নওগাঁর মহাদেবপুরের কিশোর রনি দত্তের পানিতে তলিয়ে যাওয়ার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁর মহাদেবপুর থেকে। ভূমধ্য সাগরের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুথ ফ্লোটিলার প্রায় সব নৌযান আটকে দিলেও এখনও ছুটে চলেছে পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেট। এক বিবৃতিতে গ্লোবাল সুমুথ ফ্লোটিলা কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত 42টি নৌযান জব্দ করেছে দখলদার ইসরায়েল। আটক করা কয়েকশো অধিকার কর্মীকে কারাগারে নিয়েছে তেল আবিব। দ্য ম্যারিনেট। গাজা ইসরায়েলি অবরোধ ভাঙতে এখনও আশার আলো দেখাচ্ছে যে নৌযান গাজা অভিমুখী আপন গতিতে অব্যাহত রেখেছে যাত্রা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য বলছে গ্লোবাল ফ্লোটিলার প্রায় সব নৌযান ইসরায়েলি বাহিনী আটক করলেও একমাত্র পোল্যান্ডের পতাকাবাহী দ্য ম্যারিনেটকেই আটকাতে পারেনি ইসরায়েলি বাহিনী। ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী ভোর 4টার দিকে মেরিনেটের গতি ছিল ঘন্টায় প্রায় 3.78 নটিক্যাল মাইল। নৌযানটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় 43 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নৌযানটির ক্যাপ্টেন বলেন মেরিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল, তবে তা ঠিক করা হয়েছে। নৌযানটি গাজা অভিমুখে চলছে। যদিও বৃহস্পতিবার রাত থেকেই গ্লোবাল ফ্লোটিলা বহরের একের পর এক নৌযান লক্ষ্য করে আক্রমণ চালায় ইসরায়েলি নৌবাহিনী। 42টি নৌযান থেকে আটক করা হয় কয়েকশো অধিকার কর্মীকে। পরে তাদের ইসরায়েলের আশদোদ বন্দর হয়ে কারাগারে নেওয়া হয়।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, নৌবহরের যাত্রীরা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে এবং বৈধ অবরোধ লঙ্ঘন করছে। আটককৃতদের ইউরোপে পাঠানো হবে বলেও জানায় মন্ত্রণালয়। তেল আবিবের এমন পদক্ষেপে তুরস্ক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও কুয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। তবে ইতালি প্রশাসন বলছে, এই জাহাজ ভরা ত্রাণে কোনো প্রভাব পড়বে না উপত্যকাবাসীর। ফ্লোটিলায় হস্তক্ষেপের পাশাপাশি গাজার ভেতরেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে গাজায় ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই ঘটনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের হাতে আটক অধিকার কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানায় সরকার। ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে ইসরায়েল নির্লজ্জ অবস্থান প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে ইসরায়েলকে আহ্বান জানায় বাংলাদেশ। মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলা দখলকৃত ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্বব্যাপী সংহতির প্রতীক বলে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। খুলনা মহানগরী ছাত্র শিবিরের সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সরাসরি যাচ্ছি সেখানে। কতদিন পর আমরা বেলালকে দেখলাম, শহীদদের গান শুনলাম। আমি শিবিরকে জন্য ধন্যবাদ জানাই। এর নামই হচ্ছে ইসলামী ছাত্র শিবির, যারা জীবনের লক্ষ্য থেকে কাউকে হারিয়ে যেতে দেয় না। দুর্বলকে তেলের টুটে ধরার এক রাহবারের দায়িত্ব পালন করে ইসলামী ছাত্র শিবির। সেজন্য মল্লিকের যে গান, সংগঠন যদি না থাকতো তাহলে আমরা ইসলাম বুঝতে পারতাম না। এই গান আমাদেরকে আজও আপ্লুত করে, আন্দোলিত করে। আমার ভাইরা, এটা যেহেতু অনেকদিন পর দেখা হলো, এখন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মোস্তফা ভাই অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং কলেজের নির্বাচনে এগিয়েছিলেন। বহুদিন পর আজকে দেখলাম। আপনার হয়তো তাকে অনেকে দেখেন, নাম শুনেছেন, সদস্য ছিলেন, সদস্য ছিলেন, বুঝতে পারছেন, দেখছেন না? আপনি তো দূরে থাকেন, বেশি দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি একটু লেটে আসছি। আমাদের খুলনা মহানগরীর সভাপতি ছিলেন ইঞ্জিনিয়ার রুহুল আমিন, এখন কুয়েতের দায়িত্বশীল আমাদের সেক্রেটারি। আমাদের আরো অনেক দেশে প্রবাসে, বিদেশে অনেক ভাইরা আসেন, আমাকে ফোন করেন। মহানগরীর সভাপতি ছিলেন সিরাজ ভাই, বোধহয় অসুস্থ, শেখ রেজাউল হক ভাই সেক্রেটারি কি আসতে পেরেছেন? অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের এসব কথা স্মরণ করতে গেলে সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে। সেখানে বক্তব্য রাখছেন জামাতের সেক্রেটারি। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে বেশিরভাগ সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। মরিচের দাম পার হয়েছে 300 টাকা, বেগুনের দাম ঠেকেছে 200-তে। সবশেষ খবর জানাতে কারণ বাজারে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান, যাচ্ছি তার কাছে। ফরহাদ, বৃষ্টি মানুষের শুধু চলাচলের ভোগান্তি তৈরি করে না, বাজারে এসে মানুষের অর্থকষ্টেরও কারণ হয়ে দাঁড়ায়। কেননা এটির প্রমাণ পেয়েছি আমরা আজকে রাজধানীর কাঁচা বাজারে এসে। যেমন এই দোকানটিতে আমরা যেসব পণ্য দেখতে পাচ্ছি, তার মাঝে টমেটো গত 2-3 দিন আগেও 120-30 টাকা বিক্রি হলো, আজকে বিক্রি হচ্ছে 160 টাকা। তারা সরবরাহ সংকটের কথা বলছেন। অন্যান্য সবজির দামের কিন্তু একই ধরনের পরিবর্তন, অর্থাৎ গত কয়েকদিনে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে এই সবজির দাম। এবং যদি একটু দাম ধরে বলি, প্রত্যেকটা পণ্যের দাম ধরে বলি, সেক্ষেত্রে আমরা বলবো যে বেগুনের দাম এখন দাঁড়িয়েছে, লম্বা বেগুন 150, আর গোল বেগুনের দাম ছাড়িয়েছে 200 টাকার ঘর। একই সাথে শসা, পটল, ঢেঁড়স, অধিকাংশ সবজির দামই চলেছে 60 থেকে 80 টাকার ঘরে। এছাড়া কাঁকরোল 100 টাকা বিক্রি হচ্ছে, মূলা 80 টাকা কেজি পর্যন্ত পৌঁছেছে। এছাড়া বরবটি, টমেটো সেটিও 120 থেকে 160 টাকার ভেতরে বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বড় পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি কাঁচা মরিচের দামে, কেননা গত 2 থেকে 3 দিন আগে
আগেও এই কাঁচামরিচের দাম ছিল 160 থেকে 200 টাকার ঘরে, আজকে সেটি 300 থেকে 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং অনেকে যেটি বলছেন যে কাঁচামরিচের এই দাম অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে এবং এখানকার বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটের কথা, এবং গতকালকে তারা বলছেন যে 400 টাকা পর্যন্ত এই কাঁচামরিচের দাম চড়েছিল। এছাড়াও অন্যান্য সবজির দাম কিন্তু একই রকমভাবে এই বৃষ্টির অজুহাতে বেড়েছে। বিক্রেতারা কিন্তু বৃষ্টির কথা বলছেন, সরবরাহ সংকটের কথা তারা বারবারই সামনে আনছেন। পাশাপাশি আসলে বাজারের পরিস্থিতি অনেকটা এরকম, বৃষ্টির কারণে স্বাভাবিক মানুষের চলাচল অনেকটা ব্যাঘাত ঘটছে, সেটি কিন্তু এই পরিবহনেও ব্যাঘাত ঘটিয়েছে বলে বিক্রেতারা বলছেন। আমরা কিছুক্ষণ আগে মাছের বাজারে ছিলাম, অন্যান্য মাছের বাজার সপ্তাহ ধরেই কিন্তু চড়ে আছে। সবচেয়ে বেশি বেড়েছে আমরা দেখতে পেয়েছি যে ইলিশের দাম। আজকের পর থেকে আসলে ইলিশ 22 দিন ধরা বন্ধ থাকবে, অর্থাৎ যাতে মা ইলিশ ধরা বন্ধ হয় সেটির জন্য তারা আসলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে ইলিশের দামেরও পরিবর্তন আমরা দেখেছি যে অন্তত 150 থেকে 200 টাকা পর্যন্ত বড় আকারে ইলিশের দাম বেড়েছে। পাশাপাশি মুরগির বাজারের দামও কিন্তু চড়া, কেননা 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 170 টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে, আর 310 টাকায় চড়েছে সোনালী মুরগির দাম, সেটি 300 টাকা ছিল বা 290 টাকা পর্যন্ত ছিল। তো এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে এখনকার মতো বাজারের সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজার থেকে। মা ইলিশ সংরক্ষণে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে 22 দিনের নিষেধাজ্ঞা। শেষ সময়টুকু কাজে লাগাতে ব্যস্ত ইলিশ শিকারীরা। ইতোমধ্যে সমুদ্র থেকে ফিরে এসেছে বেশিরভাগ মাছ ধরার ট্রলার। জনসচেতনমূলক প্রচারের পাশাপাশি নিষেধাজ্ঞা কার্যকরের মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়ানোর বিষয়ে আশাবাদী মৎস্য বিভাগ। যে নদীর বুক জুড়ে জাল জেলেতে সয়লাব, আর কয়েক ঘন্টা পরে সেখানে নেমে আসবে নীরবতা। শুক্রবার রাত 12টা থেকে উপকূলীয় নদ নদী ও ইলিশের অভয়াশ্রমগুলোতে মা ইলিশ শিকারে শুরু হবে 22 দিনের নিষেধাজ্ঞা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শেষ মুহূর্তে ভোলার জেলেরা ইলিশের আশায় ছুটছেন নদীতে। কেউ কেউ মাছ ধরে ঘাটে ফিরছেন, আবার অনেকেই জাল টেনে যা পাচ্ছেন তা আড়তে রেখে পুঁজি বাড়ানোর আশায় আবার নামছেন নদীতে। ঘাটে ঘাটেও চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। ইলিশের আকালের মধ্যে নিষেধাজ্ঞায় কিছুটা হতাশ জেলেরা। এই সময়টাতে পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য দ্রুত সরকারি সহায়তা বিতরণের দাবি তাদের। আমার অভিযান উপলক্ষে আমরা জাল সাবার ধুয়ে মুছে বাড়িতে নিয়ে যাচ্তেছি, এর আগে আমরা জাল সাবার নামাবো না। বেকার থাকার যে অনুদানটা দেয় সরকার আমরা পাই না। সরকার ঘোষণা হচ্ছে মা ইলিশ অভিযানের জন্য আমাদের জেলেরা 100% অভিযান মানার জন্য প্রস্তুত। জনসচেতনতামূলক প্রচার প্রচারণার পাশাপাশি নিষেধাজ্ঞা কার্যকর করে ইলিশের উৎপাদন বাড়ানোর আশা মৎস্য বিভাগের। জেলেদের প্রতিনিধির তাদের পরামর্শ ক্রমেই কিন্তু আসলে তারিখ নির্ধারিত হয়েছে। তো আমি আশা করি এবার যে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর যে অভিযানটি হবে এটি শতভাগ সফল হবে। নিষেধাজ্ঞাকালীন সহায়তা হিসেবে ভোলার কর্মহীন 1,43,438 জেলের জন্য 3,885 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। পরিবার প্রতি দেয়া হবে 25 কেজি করে। সময় সংবাদ, ভোলা। আগামী 24 ঘন্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা না থাকলেও বৃষ্টি 8 থেকে 10 দিন অব্যাহত থাকতে পারে। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত, সেই সাথে কোথাও কোথাও লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি প্রায় আগামী 7-8 দিন বা 10 দিন থাকার সম্ভাবনা রয়েছে। রংপুরে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ছে একের পর এক উপজেলায়, তবে গণসচেতনতায় খুব একটা কার্যকরী পদক্ষেপ নেই। এমনকি খোদ গরু কেনা বেচার সঙ্গে জড়িত অনেকেই জানেন না অ্যানথ্রাক্স সম্পর্কে। যদিও প্রাণী সম্পদ দফতরের দাবি আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রতিরোধে টিকা কার্যক্রমের পাশাপাশি সচেতনতা কার্যক্রমও চালানো হচ্ছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 13-14 সেপ্টেম্বর রংপুরের পীরগাছা সদর ও পারুল ইউনিয়নে উপসর্গ থাকা 12 জনের মধ্যে 8 জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত করে আইইডিসিআর। এর আগে আক্রান্ত পশুর শরীরে এই রোগ শনাক্ত করে প্রাণী সম্পদ দফতর। এছাড়াও উপসর্গ নিয়ে মৃত্যু হয় 2 জনের।
এরই মধ্যে পীরগাছা ছাড়াও অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায়, এমনকি কুড়িগ্রাম ও গাইবান্ধাতেও আক্রান্ত হয়েছেন অনেকেই। রংপুরের বিভিন্ন পশুর হাটে গরু কেনাবেচা হলেও রোগাক্রান্ত কিনা সেটির কোনো পরীক্ষা নিরীক্ষা হয় না, এমনকি সংশ্লিষ্ট অনেকেই জানেন না অ্যানথ্রাক্স সম্পর্কে। এখনো পরীক্ষা ছাড়াই বিভিন্ন গ্রামগঞ্জে জবাই হচ্ছে গরু, ফলে উদ্বেগ বাড়ছে। হাটে যে বিক্রি হবে, হাটে পরীক্ষা নিরীক্ষা হয় না? না, পরীক্ষা হয় না। অ্যানথ্রাক্স রোগ সম্পর্কে কি জানেন আপনারা? না না না, অ্যানথ্রাক্স সম্পর্কে জানেন না? জানা হয়নি এখনো। এই যে পশু সম্পদ অধিদপ্তর বলতেছে গ্রামগঞ্জে মাইকিং করতেছে, প্রচারণা করছে, আপনাদের না আমার এদিকে হয়নি। অ্যানথ্রাক্স অসুখ সম্পর্কে জানেন? না, আমি জানি না। স্বাস্থ্য বিভাগ বলছে আক্রান্ত পশুর রক্ত, লালা এবং কাঁচা মাংস নাড়াচাড়ার মাধ্যমে এই রোগ মানুষের মধ্যে সংক্রমণ হচ্ছে, তবে এটি মানুষে মানুষে ছড়ায় না। আক্রান্ত হওয়ার পরে ওই পশুর রক্ত বা লালা থেকে আমরা যারা নাড়াচাড়া করছি, রান্না করছি, যারা ওই জবাই করার কাজে নিয়োজিত, তারাই আক্রান্ত হচ্ছি। প্রাণী সম্পদ দপ্তর বলছে গণ সচেতনতায় নেওয়া হয়েছে যথাযথ পদক্ষেপ, ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোনো গবাদি পশু যেন তাপমাত্রা না দেখে যেন সেটা জবাই করা না হয়, আর যাতে মানুষের ভিতরে আতঙ্ক না ছড়ায় এই জন্য মসজিদ মন্দিরে যারা আছে তাদেরকে, হুজুরদের বা পুরোহিতকে বলা হচ্ছে, তারাও মোটিভেশন করতেছে। প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে অ্যানথ্রাক্স প্রতিরোধে এখন পর্যন্ত 1,65,000 গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এছাড়াও ছাগল ও ভেড়াকে পিপিআর দেওয়া হচ্ছে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য কাল সকাল 11টায় ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বৃহস্পতিবার রাতে বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 2.5 মাস ধরে গুরুতর অসুস্থ ছিলেন ভাষা সৈনিক আহমদ রফিক। বৃহস্পতিবার রাতে আসে তার মৃত্যুর খবর। স্বজনেরা জানান কিডনি, ডায়াবেটিক সহ নানা জটিলতায় ভুগছিলেন আহমদ রফিক। 28 সেপ্টেম্বর বারডেম হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত 10:12 কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান তিনি। তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শনিবার সকাল 11টায় আহমদ রফিকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। ওনার একটা ভাগ্নি আছে, আমেরিকাতে থাকেন। উনি সার্বক্ষণিক ছিল এই সমস্ত কিছুর সাথে সম্পৃক্ত। আমরা পরামর্শ করে ওনার সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওনাকে মর্চুয়ারিতে রাখা হবে। শনিবার দিন বেলা 11টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ওনাকে শহীদ মিনারে নিয়ে যাব। গবেষক ও বহুমাত্রিক লেখক, রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক পেশায় ছিলেন চিকিৎসক। জীবনভর তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার 21 পদক পেয়েছেন। আহমদ রফিকের জন্ম 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়। তার স্ত্রী মারা গেছেন 2006 সালে। তিনি নিঃসন্তান। মৃত্যুর বহু আগে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে আহমদ রফিক তার দেহ বারডেম হাসপাতালে দান করে গেছেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। শরীয়তপুরের সখীপুরে 6 বছরের শিশু তায়েবাকে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে শরীয়তপুরের শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের উদ্যোগে এই অনুষ্ঠিত হয়। মামলার প্রকৃত আসামিদের শনাক্ত করে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। বলেন, ভুক্তভোগী পরিবার ও মামলার সাক্ষীদের আসামি পক্ষের লোকজন হুমকি দিলেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এছাড়া মামলার কার্যক্রম থেকে সখীপুর থানার ওসিকে প্রত্যাহারেরও দাবি জানান তারা। পারিবারিক দ্বন্দ্বের জেরে শিশু তাইবাকে হত্যার পর সেপটিক ট্যাঙ্কে গুম করা হয়। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমার মেয়ের হত্যাকারীর সর্বোচ্চ বিচার চাই আমি, ওর ফাঁসি চাই আমি। আপনারা অনতি বিলম্বে প্রধান খুনিকে তার সাক্ষ্য গ্রহণ এবং তার জবানবন্দি জনসম্মুখে প্রকাশ করে আপনারা আশ্বস্ত করুন এবং রিপোর্ট দিয়ে এই আসামিকে প্রধান করে এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। শীতের শুরুতেই ভয়াবহ তুষারপাতের কবলে বসনিয়া। বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন জায়গায় তুষারপাত শুরু হয়। শুভ্র চাদরে ঢেকে গেছে বাড়িঘর ও রাস্তাঘাট। কয়েক ঘন্টার মধ্যেই 8 ইঞ্চি পর্যন্ত তুষার জমে যায়। তীব্র তুষারপাতের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। দেশটির ইতিহাসে এবারের গ্রীষ্মকালে সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে রেকর্ড করে। আবার শীত শুরুর পরপরই তীব্র তুষারপাতে বিস্ময় প্রকাশ করেছে বসনিয়ার সাধারণ মানুষ। বছরের প্রথম তুষারপাত উপভোগ করতে বিভিন্ন পর্যটন কেন্দ্রে দেখা গেছে ভিড়। আগামী কয়েকদিন ভারী তুষারপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেশটির
আবহাওয়া বিভাগের। পরিস্থিতি মোকাবেলায় সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। এদিকে প্রথম ম্যাচের 24 ঘন্টা না পেরোতেই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এশিয়া কাপে সুপার 4-এ আসর শেষ করা বাংলাদেশ আফগানদের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করলেও ব্যাটিং ব্যর্থতা হয়ে দাঁড়িয়েছে দুশ্চিন্তার কারণ। রশিদ খানদের বিপক্ষে লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরুর পরেও ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বিনা উইকেটে 109 রান থেকে 118 রান তুলতে 6 উইকেট হারায় টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচে তাই আগের ভুলগুলো শুধরে নেয়ার চেষ্টা করবেন জাকির শামীমরা। তবে বোলারদের পারফরম্যান্সকে কিছুটা স্বস্তি দিচ্ছে টাইগার কোচ ফিল সিমন্সকে। অন্যদিকে প্রথম ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে আফগানিস্তান। তাদের লক্ষ্য ঘুরে দাঁড়ানোর, সিরিজে সমতা ফেরানোর মিশন নিয়েই মাঠে নামবে রশিদ খানের দল। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অর্থযুগে রূপপুর বালিশকাণ্ডের তদন্ত শেষ করতে পারেনি দুদক। প্রশ্নের মুখে জুলাই অভ্যুত্থান পরবর্তী কমিশন। নানা অজুহাতে ব্যর্থতা ঢাকার চেষ্টা, বলছেন বিশেষজ্ঞ। গাজীপুরে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনও সন্ধান মেলেনি একজনের। নওগাঁয় কিশোরের খোঁজে অভিযানে ডুবুরি দল। এবং গাজার দিকে ছুটে চলছে পোল্যান্ডের পতাকাবাহী একমাত্র জাহাজ। ত্রাণবাহী নৌবহর থেকে আটক অধিকার কর্মীদের কারাগারে নিল ইসরায়েল। আইন লঙ্ঘনের তীব্র নিন্দা বাংলাদেশের। এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তাজিন খন্দকার। মনে আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।